হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আমরা ইউভিভিজ অ্যাবজর্বেন্স র ডাটা থেকে কিভাবে কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতে হয় সেটা শিখব। এটা খুব ইম্পর্ট্যান্ট যারা থিসিস করতেছে অথবা যারা রিসার্চ করতেছে। ইউভিভিজ অ্যাবজর্বেন্স র ডাটা থেকে কিভাবে কনসেন্ট্রেশন মেজার করতে হয় এটা জানা খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই হয়তো জানে, অনেকেই হয়তো জানে না। তো আমি আজকে খুবই সহজ উপায়ে এবং খুবই দ্রুততম উপায়ে কিভাবে কনসেন্ট্রেশন মেজার করতে হয় সেটা শেখাবো ইউভিভিজ অ্যাবজর্বেন্স র ডাটা থেকে। ওকে, তো দেরি না করে আমরা ডিরেক্টলি চলে যাই আজকের লেকচারে। তো প্রথমেই আমি একটু এখানে দেখাচ্ছি যে র ডাটা যেটা, এইটা হচ্ছে আমাদের র ডাটা। এই যে সম্পূর্ণটা হচ্ছে নিচে আরও ডাটা আছে, এটা হচ্ছে আমাদের ইউভিভিজ স্পেকট্রোফটোমিটার থেকে আমরা যে র ডাটা পাই সেটা এখানে দেওয়া আছে। এখন এইখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে কনসেন্ট্রেশন মেজার করতে হবে। এখন কিন্তু তার আগে আমাদের একটু বুঝে নিতে হবে যে এই র ডাটাটা কিসের, এই মানে কোন সলিউশনের র ডাটা এটা, ঠিক আছে? তো এটা তো আমাদের আগে জানতে হবে। তো তার জন্য আমি একটু শর্টে এখানে লিখে রাখছি যে মেথডসের আন্ডারে যে লিখছি কি যে উই ডিগ্রেড রোডামাইন বি ইউজিং এ ফটো ক্যাটালিস্ট। ওকে, তার মানে আমরা রোডামাইন বি, একটা হচ্ছে টেক্সটাইল ডাই এটা আর কি, তবে এটা মেইনলি আসলে টেক্সটাইল ডাইয়ের একটা রিপ্রেজেন্টেটিভ। ওকে, তো সেই রোডামাইন বিকে আমরা ডিগ্রেড করতেছি ফটো ক্যাটালিস্টের সাহায্যে। ওকে, এবং আমরা 10 ppm রোডামাইন বি এর সলিউশনকে ডিগ্রেড করতেছি। তার মানে আমাদের যেটা কনসেন্ট্রেশন অফ দ্য স্ট্যান্ডার্ড সলিউশন যেটা হচ্ছে আমাদের রোডামাইন বি সেটা হচ্ছে 10 ppm। এখন 10 ppm মানে কি? 10 ppm মানে হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার। ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের এক লিটার অথবা 1000 ml পানির মধ্যে আমরা যদি 10 মিলিগ্রাম রোডামাইন বি আমরা ছেড়ে দিই তাহলে ওটা হবে আমাদের কি 10 ppm সলিউশন। ওকে, রোডামাইন বি এর সলিউশন। আচ্ছা, এখন ওইটা আমরা 10 মিলিগ্রাম ওয়েট করে 1000 ml অথবা 1 লিটার পানির মধ্যে বা ডিআই ওয়াটার আমরা যেটাকে বলি, ডিআই ওয়াটারের মধ্যে ওটা আমরা ছেড়ে দিব, তাহলে ওটা কিছুক্ষণ পরে ওটা ডিজলভ হয়ে যাবে। অথবা আমরা কোনো স্টারার দিয়ে ওটা আমরা একটু নাড়লেই ওটা ডিজলভ হয়ে যাবে সলিউশনের মধ্যে, রোডামাইন বিটা আর কি। তো তখন আমরা ওইখান থেকে কিছু পরিমাণ সলিউশন নিয়ে কিউবেটের মধ্যে আমরা যদি ওটা দিয়ে দিই এবং আমরা যদি ইউভিভিজ স্পেকট্রোফটোমিটার দিয়ে যদি আমরা রিডিং নেই তাহলে আমরা দেখব যে 554 ন্যানোমিটার ওয়েভলেন্থে আমাদের একটা পিক দিছে। এখন পিক দেওয়ার মানে কি? পিক দেওয়ার মানে হচ্ছে যে 554 ন্যানোমিটারে সবচেয়ে বেশি পরিমাণ অ্যাবজর্বেন্স হয়েছে। ওকে, ওইখানে অ্যাবজর্বেন্সের মান হচ্ছে সবচেয়ে বেশি, এই জন্য এবং ওইটাই হচ্ছে আমাদের হাইয়েস্ট পিক। তার আগে অর্থাৎ ওই 554 ন্যানোমিটারের আগে এবং 554 ন্যানোমিটারের পরে যেই সব অ্যাবজর্বেন্সের মান আছে সবই 554 এর চাইতে কম। ওকে, 554 ন্যানোমিটারে যেই অ্যাবজর্বেন্স, যেই পিকের মানটা আসে ওটাই সবচেয়ে হাইস্ট। এই জন্য আমরা যদি 10 ppm সলিউশনের যদি আমরা অ্যাবজর্বেন্স মাপি ইউভিভিজ স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে, তাহলে আমরা দেখব যে 2.23 অথবা 2.24 এরকম সামথিং কিছু একটা শো করতেছে আর কি। ওকে, 10 ppm সলিউশনের জন্য আর কি, তো রোডামাইন বি। আচ্ছা, তো আমরা তাহলে ওইটা আমরা ধরে নিব যে 10 ppm, কারণ আমরা তো 10 ppm 10 মিলিগ্রামই মাপছি, তাহলে অবশ্যই ওইটা আমাদের স্ট্যান্ডার্ড 10 ppm সলিউশন। ওকে, আচ্ছা, তো স্ট্যান্ডার্ড 10 ppm সলিউশনের জন্য অ্যাবজর্বেন্স আমাদের আসে হচ্ছে যে 2.29, এই যে আমি এখানে লিখেও রাখছি 10 ppm এর জন্য আমাদের কত আসে 2.229 আর কি। আচ্ছা, অথবা 2.23। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যদি কোনো কিছুর কনসেন্ট্রেশন বের করতে হয়, ঠিক আছে, তাহলে আমাদের ক্যালিব্রেশন কার্ভ লাগে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমরা কি করতেছি, আমরা রোডামাইন বিকে ডিগ্রেড করতেছি ফটো ক্যাটালিস্টের সাহায্যে। ওকে, কারণ এটা ফটো ক্যাটালাইসিস একটা প্রসেস। আচ্ছা, তো আমাদের আগে স্ট্যান্ডার্ডের আগে ক্যালিব্রেশন কার্ভটা নির্ণয় করতে হবে, কারণ আমরা যদি স্ট্যান্ডার্ডের ক্যালিব্রেশন কার্ভটা নির্ণয় করতে পারি তাহলে ওইখান থেকে আমরা কি মেজার করতে পারবো, আমরা এই যে ডিগ্রেড করার পরে যে অ্যাবজর্বেন্স ডাটা পাচ্ছে ওইখান থেকে আমরা কনসেন্ট্রেশন মেজার করে ফেলাইতে পারবো খুব সহজেই। ওকে, এই জন্য আমাদের আগে বের করতে হবে যে কতটুকু স্ট্যান্ডার্ড সলিউশন যেটা আছে ওইটার ক্যালিব্রেশন কার্ভটা আগে আমাদের মেজার করে ফেলাইতে হবে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা 10 ppm এর জন্য প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমাদের অ্যাবজর্বেন্সের মানটা আমরা বের করব। এরপরে আমরা কি করব, 10 ppm থেকে আমরা এই যে 7.5, 5 এবং 2.5, ওকে, এই তিনটা
ডাইলিউট, মানে এই 3 ধরনের কনসেন্ট্রেশন আমরা বানাবো। এখন কিভাবে বানাবো? 10 ppm থেকে আমরা 7.5 অথবা 2.5 ppm, খুবই সোজা। আমাদের যেই ডাইলিউশন যেই ইকুয়েশন আছে, দ্যাট মিন্স S1V1 সমান S2V2, ওই ইকুয়েশনের মাধ্যমে আমরা খুব ইজিলি 10 ppm থেকে 7.5, 5 এবং 2.5 ppm আমরা বের করে ফেলাইতে পারবো। ওকে, এটা খুবই সহজ, এর জন্য আমি এটা দেখাচ্ছি না। তবে যদি কেউ এটাও যদি কেউ না পারে, তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমি ওইটা কিভাবে করতে হয় ওটার জন্য একটা সেপারেট ভিডিও বানাবো। ওকে, আচ্ছা, তো আমরা এই যে 7.5, 5 এবং 2.5 ppm আমরা ক্রিয়েট করে এই তিনটাই আবার কি করব, আমরা ইউভিভিস স্পেকট্রোফটোমিটারে থেকে আমরা অ্যাবজর্বেন্সের হাইস্ট পিকের মানটা নিব। আমরা যদি হাইস্ট পিকের মানটা নিই 500, দেখবো যে 554 ন্যানোমিটারে মোটামুটি এইরকম একটা মান আসতেছে, যে 2.5-এর জন্য 0.563, 5-এর জন্য 1.173, 7.5-এর জন্য 1.72। এখন বিষয়টা হচ্ছে যে এক একটা স্পেকট্রোফটোমিটারের রিডিং এক এক রকম হইতে পারে, ঠিক আছে। তবে আমি যেটাতে মেজার করছি সেইটাতে এই মান আমাকে দেখাইছে। অন্য কেউ যদি অন্য কোনো স্পেকট্রোফটোমিটার এটা রিডিং নেয়, হয়তো একটু মানে চেঞ্জ আসতেই পারে। ওকে, তো ওটা কোনো সমস্যা না। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের এই 4টা কনসেন্ট্রেশনের আমরা রিডিং নিচ্ছি। কেউ চাইলে আরও বেশিও বানাইতে পারে, কোনো সমস্যা নেই। যত বেশি মানে পিপিএমের সলিউশন এখানে বানায় যদি অ্যাবজর্বেন্সের মান যত নিবে, আমি তো এখানে 4টা নিচ্ছি, 4টা রিডিং নিচ্ছি, কেউ যদি 6, 7, 8 অথবা 10টা রিডিং নেয়, মানের অ্যাকিউরেসি, প্রিসিশন অনেক হাই হবে। আচ্ছা, তো এখন এই 4টা থেকে আমাদের কি করতে হবে, আমাদের ক্যালিব্রেশন কার্ভটা আগে আমরা বের করে ফেলাই। তো কীভাবে বের করবো? এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চলে যাব ইনসার্টে যে আমরা রেকমেন্ড চার্টেও যেতে পারি, অথবা এই যে এখানে স্ক্যাটার্ড আছে না, স্ক্যাটার্ডে ক্লিক করব এবং প্রথমটা আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, তো এই যে মোটামুটি এটা চলে আসছে। তো এটাকে আমরা একটু ছোট করে নিলাম যাতে এইখানে আমরা বসাইতে পারি। আচ্ছা, এইবার কি করব, এই যে একটা মানে পয়েন্টের উপরে ক্লিক করে আমরা রাইট ক্লিক করব। ওকে, আগে আমরা লেফট ক্লিক করব, এরপর আমরা রাইট ক্লিক করব। এখন রাইট ক্লিক করার পরে আমরা এই যে অ্যাড ট্রেন্ড লাইন আছে, এখানে ক্লিক করব। ওকে, অ্যাড ট্রেন্ড লাইনে ক্লিক করার পরে বাই ডিফল্ট এটা লিনিয়ার মানে ট্রেন্ড লাইন সিলেকশন হয়ে আছে, তো আমরা ওইটাই থাক। আমরা জাস্ট এখানে কি করব, আমরা ইন্টারসেপ্টকে 0 করে দিব এবং এখানে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট এটাও দিয়ে রাখবো, এবং আর স্কোয়ারের ভ্যালু যেটা এটাও আমরা শো করব। এবার আমরা এটা কেটে দেই এবং এই যে আমাদের চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে এইটা আমাদের কেন দরকার, এটা আমি একটু উপরে রেখে দিলাম। এখন এই যে এইখান থেকে y = 0.2265 × x এই ইকুয়েশনটা আসছে। এখানে y মানে কি, এখানে y মানে কিন্তু আমাদের হচ্ছে অ্যাবজর্বেন্স, ঠিক আছে। আর এক্স অ্যাক্সিসে আমাদের কি আছে, কনসেন্ট্রেশন, ppm, ঠিক কিনা। আমরা যদি এই যে এখানে যদি অ্যাক্সিস টাইটেলটা দেই, সাপোজ এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যাবজর্বেন্স, আমি ABS লিখে রাখলাম। আর এইদিকে জাস্ট আমি কি লিখে রাখলাম, ppm লিখে রাখলাম। ওকে, কনসেন্ট্রেশন বোঝানোর জন্য। ওকে, তার মানে এক্স অ্যাক্সিস আমাদের ppm। তাহলে এই যে এখানে এই যে ইকুয়েশনটা আছে এই যে y = 0.2265 × x, এখানে x মানে হচ্ছে ppm কে নির্দেশ করতেছে, আর y মানে হচ্ছে অ্যাবজর্বেন্সকে নির্দেশ করতেছে। তাহলে আমরা অ্যাবজর্বেন্স এবং ppm এর মধ্যে কিন্তু একটা ইকুয়েশন পেয়ে গেছি, একটা রিলেশন পেয়ে গেছি, যে অ্যাবজর্বেন্স সমান হচ্ছে 0.2265। এই একটা ফ্যাক্টর দিয়ে আমরা যদি কনসেন্ট্রেশনকে গুণ করে দিই তাহলে আমরা অ্যাবজর্বেন্স পাবো। তাহলে এটাও সত্যি কথা যে আমরা যদি এক্সের ভ্যালু নির্ণয় করতে চাই, দ্যাট মিন্স ppm নির্ণয় করতে চাই, তাহলে আমরা অ্যাবজর্বেন্সকে যদি আমরা 0.2265 দিয়ে আমরা যদি ডিভাইড করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা আমাদের কনসেন্ট্রেশন বা ppm যেটা সেটা পেয়ে যাব। খুবই সহজ। তাহলে এই ইকুয়েশনটা কেন দরকার বোঝা গেছে, এই জন্য। আর আর স্কোয়ারের ভ্যালু কেন দরকার, আর স্কোয়ারের ভ্যালু যত 1-এর কাছাকাছি হবে তত আমার মানটা তত কী হবে, মানে বুঝতে হবে যে 1-এর যদি 1 হয় তাহলে সবচেয়ে বেস্ট, অথবা 1-এর যত কাছাকাছি হবে তত বেস্ট মানে ভ্যালুটা হবে আর কি, ভ্যালুগুলো হবে আর কি। ওকে, তাহলে আমি বুঝাইতে পারছি। এইবার এখান থেকে আমরা এই যে ইকুয়েশনটা ক্যালিব্রেশন কার্ভ থেকে আসলে মেইনলি দেখা হয় হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু কত, এবং এই যে ইকুয়েশনটা পাওয়ার জন্য এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, এবার আমাদের যেই কি বলে অ্যাবজর্বেন্স থেকে যে কনসেন্ট্রেশন আমরা মেজার করব সেটা আমরা পাবো, ঠিক আছে, এই ইকুয়েশনের মাধ্যমে। আচ্ছা, এখন
আমাদের যে স্ট্যান্ডার্ড অ্যাবজর্বেন্স আমি এখানে লিখে রাখছি যে এই যে ক্যালকুলেশনের আন্ডারে STDAbs মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে সলিউশনটা আছে তার অ্যাবজর্বেন্স কত 2.229 ওকে। তাহলে এটার কনসেন্ট্রেশন কত হবে? এটার কনসেন্ট্রেশন তো আমরা জানি 10 ppm ওকে। তো আমরা যদি এরকম না করে আমরা কেবল যে ইকুয়েশনটা পাইছি ওটার মাধ্যমে যদি আমরা এটা ক্যালকুলেট করি, আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে কীভাবে ক্যালকুলেট করব? যে অ্যাবজর্বেন্সকে আমি প্রিভিয়াসলি বললাম যে অ্যাবজর্বেন্সকে আমি যদি ডিভাইড করি, এই যে আমি ইকুয়াল দেওয়ার পরে আমি কিন্তু সেল ক্লিক করছি ওকে, এই সেলটা, এরপরে আমি যদি ডিভাইড চিহ্ন যেটা আছে এটা দিয়ে আমি যদি 0.2265 দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে আমাদের স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশনটা চলে আসবে ওকে। তো এখন আমি এখান থেকে কি দেখতেছি যে আমার স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন আসতেছে কত 9.841 ওকে, কিন্তু আমি তো এটা ধরে রাখছি 10 ঠিক না? তার মানে আমি এই যে ক্যালিব্রেশন যেই মানে ইকুয়েশনটা পাইছি, ক্যালিব্রেশন কার্ভ থেকে যে ইকুয়েশনটা পাইছি ওইটা আমাকে বলতেছে আমার যে স্ট্যান্ডার্ডের যে কনসেন্ট্রেশন এটা আসলে 9.84, কিন্তু আমি এটা তো ধরে রাখছি 10 ঠিক কিনা? তো আমি যতই ধরে রাখি 10 আসলে এটা মানে 9.84 এটা হচ্ছে অ্যাকিউরেট ভ্যালু ওকে। এই জন্য আমাদের ক্যালিব্রেশন কার্ভটা দরকার ওকে। আমরা যেটাকে ধরে নিচ্ছি 10 ওইটা তো আসলে শো করতেছে কত 9.84 ওকে। আচ্ছা এখন এইবার হচ্ছে আমাদের এই যে তাহলে আমরা কিন্তু একটা কি কনসেন্ট্রেশন আমরা কিন্তু বের করে ফেলাইতে পারলাম। এইবার আমরা একটা এখন বিষয়টা হচ্ছে যে এইখানে যে 2.229 এটার যে রডারটা এটা তো আমরা দেখাই নাই ওকে। তো অনেকে বলতে পারে এই আপনি তো এটা কি বলে যে কোনো একটা ভ্যালু দেখালেন, একটা রডারটা থেকে দেখান যে কিভাবে আমরা অ্যাবজর্বেন্স থেকে কনসেন্ট্রেশন বের করতে পারি ওকে, কোনো সমস্যা নাই। এই জন্য আমি আসলে এখানে একটা রডারটাও দিয়ে রাখছি যেটা হচ্ছে রোডামাইন বিকে আমরা ডিগ্রেড করছি একটা ফটো ক্যাটালিস্ট দিয়ে একটা সার্টেন একটা টাইমে ওকে। তো এখন আমরা কি করব, যে কোনো ইউভিস অ্যাবজর্বেন্স রডারটা থেকে আমাদের বের করতে হয় যে কোন ওয়েভলেন্থে সবচেয়ে হাইয়েস্ট পিক দিছে ওকে। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে আমি এখানে একটু হাইলাইটও করে রাখছি 547-এ 0.759 সবচাইতে বেশি পরিমাণ মানে অ্যাবজর্বেন্সের ভ্যালু এটাই। কারণ আমি যদি দেখি 546-এ এটা কমতেছে ওকে, 0.758, 0.756, 0.752 এরকম করে আস্তে আস্তে কমতেছে। আবার সেম এইটার পরেও আস্তে আস্তে কমতেছে যে 548-এ 0.757, তারপরে 0.754 ওকে, কমতেছে এক কথায়। তার মানে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে হাইস্ট। আচ্ছা এখন এটা দেখতে কেমন হবে? এটা দেখতে অনেকটা এরকম হবে। আমি যদি কি বলে আমাদের যেই ইয়াটা আছে, আমি যদি একটু নিচের দিকে যাই, আমি একদম সবগুলো ডাটা আমি সাপোজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি ইনসার্টে আসি এবং রেকমেন্ড যে চার্টে আছে এটাতে যদি ক্লিক করি ওকে, এরপরে এই যে সাপোজ আমি এটা ক্লিক করলাম এবং এটা ক্লিক করে দ্বিতীয়টা যেটা আছে ওকে ক্লিক করলাম, এই যে আমি এই যে এখানে দেখতে পাচ্ছি যে 554-তে 547 মেবি 547-এ সবচেয়ে হাইস্ট পিক দিছে। আর তারপরে যে আস্তে আস্তে ভ্যালু কমতেছে, আবার তার বাম দিকেও আস্তে আস্তে কী হচ্ছে কমতেছে ওকে। আর আমাদের তাহলে আমি বুঝাইতে পারছি যে আমার যে রডারটা এটা কীরকম। আমি যদি এক ইউভিভিস স্পেকট্রোফটোমিটারের যদি আমি রিডিং নেই তাহলে এরকম হচ্ছে আমার মানে গ্রাফটা আসবে ওকে, এবং এই গ্রাফের অ্যাক্রসে আমার ভ্যালুগুলো এরকম হবে ওকে। তো আমি এটাও দেখাই রাখলাম যে কীভাবে রডারটা থেকে কীভাবে গ্রাফ মানে বের করতে হয় আমাদের এক্সেলে। আমরা চাইলে এক্সেলেও বের করতে পারি, আমরা চাইলে কিন্তু অরিজিন ইউজ করেও আমরা করতে পারি, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি 547-এ আমি আমার কি আসছে পিক আসছে হাইয়েস্ট পিক ওকে, যেটা কত সেটা হচ্ছে 0.759। আমি এটা ওখানে বসাই দিই 0.759 ওকে। এখন এইখান থেকে আমাদের কনসেন্ট্রেশন বের করতে হবে, এটা হচ্ছে আমাদের র ডাটা, এটা আমি হাইলাইট করে রাখি 0.759 ওকে, এটা আমাদের ইউভিভিস অ্যাবসর্বেন্স র ডাটা। আচ্ছা এখন এইখান থেকে আমাদের বের করতে হবে কনসেন্ট্রেশন। তাহলে এই সেলটা আমরা ক্লিক করলাম, এটাকে ডিভাইড চিহ্ন দিয়ে আমরা কি দিব 0.2265। এটা কোথা থেকে পাইছি আমি আরেকবার বলতেছি, এই যে ক্যালিব্রেশন কার্ভ ইকুয়েশন থেকে ওকে। তাহলে এবার আমি যদি এন্টার করি, এই যে আমার রিমেইনিং কনসেন্ট্রেশন হচ্ছে 3.35 আর আমার স্ট্যান্ডার্ডের ছিল কত 9.84। তার মানে কিন্তু কমে গেছে কনসেন্ট্রেশন। এটাই হওয়ার কথা, কারণ আমরা ফটোক্যাটালিস্ট দিয়ে আমরা অর্গানিক পলিউটেন্টকে কী করতেছি ডিগ্রেড করতেছে, এই জন্য আমার কনসেন্ট্রেশন কমে গেছে। এখন মানে বোনাস একটা পার্ট হিসাবে আমি এখানে ডিগ্রেডেশন যেটা
ওকে, আমি ডিগ্রেডেশনের কিভাবে মেজার করতে হয় সেটা একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে ইকুয়াল দিব, ডিগ্রেডেশনের সূত্রটা হচ্ছে যে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত মাইনাস ফাইনাল কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইন্টু 100%, কারণ এখানে আমি পার্সেন্টেজ নিচ্ছি। তো এই ইকুয়েশন, এটা হচ্ছে আমার ইকুয়েশন ডিগ্রেডেশন বের করা। যে আমি প্রথমে ইকুয়াল চিহ্ন দিলাম, এরপরে আমি এই যে দুইটা আমি ব্র্যাকেট নিলাম, দুইটা কেন ব্র্যাকেট নিলাম আমি বুঝাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এরপরে মাইনাস আমাদের যে ফাইনাল কনসেন্ট্রেশন, ওকে, রিমেইনিং কনসেন্ট্রেশন যেটা আর কি, এরপরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, ডিভাইডেড বাই কত ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আবার এই যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এবার হচ্ছে ইনটু 100, কারণ পার্সেন্টেজ আছে এই যে, তাহলে আমাদের 65.94% হচ্ছে আমাদের ডিগ্রেডেশন হয়েছে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা মানে ডিগ্রেডেশন নির্ণয় করতে পারি যদি ফটোক্যাটালাইসিস হয়। এখন যদি কেউ আবার বলতে পারে যদি অ্যাডজর্পশন হয়, অ্যাডজর্পশন তো ফটোক্যাটালাইসিসের মধ্যে এরকম ডিগ্রেডেশন হবে না। তো আমাদের তখন কী করতে হবে, যদি অ্যাডজর্পশন নিয়ে আমরা যদি কেউ স্টাডি করি তাহলে আমাদের অ্যাডজর্পশন ক্যাপাসিটি নির্ণয় করতে হবে। ওকে, তো এইভাবে আর কি অ্যাডজর্পশন ক্যাপাসিটির যে ইকুয়েশনটা আছে ওইটা আর কি আমরা মানে জাস্ট ব্যবহার করব। ওকে, আমরা তো জানি যে কীভাবে রিমেইনিং কনসেন্ট্রেশন বের করতে হয় এবং স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন বের করতে হয়। তো আমরা জাস্ট কী করব, ইকুয়েশনে জাস্ট এই ভ্যালুগুলো বসাই দিব। আমরা দেখবো যে অ্যাডজর্পশন ক্যাপাসিটি একটা ইকুয়েশন আছে, ওখানে এম লাগে, ঠিক আছে। আমার ইকুয়েশনটা এই মুহূর্তে আসলে মনে নাই, তো ওইটা জাস্ট ওই ইকুয়েশনে জাস্ট অ্যাডজর্পশন ক্যাপাসিটি ইকুয়েশনে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেই আমাদের অ্যাডজর্পশন ক্যাপাসিটির আমরা মানটা পেয়ে যাব। ওকে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এটা তো ফটোক্যাটালাইসিসের জন্য। ওকে, আর যেহেতু এটা ফটোক্যাটালাইসিসের জন্য, এই জন্য এইটার জন্য আসলে আমরা অ্যাডজর্পশন ক্যাপাসিটি আমরা বের করতে পারবো না, কারণ এইটা ফটোক্যাটালাইসিস হচ্ছে, এখানে অ্যাডজর্পশন মানে মেইনলি হচ্ছে না, এখানে ডমিনেট করতেছে ফটোক্যাটালাইসিস। ওকে, এখানে অ্যাডজর্পশন ডমিনেট করতেছে না, এই জন্য আমরা এখানে অ্যাডজর্পশন ক্যাপাসিটি আমরা এখানে বের করতেছি না। ওকে, আচ্ছা, তাহলে আমি আশা করি যে ইউভিভিসি অ্যাবজর্বেন্স র ডাটা থেকে কীভাবে আমরা কনসেন্ট্রেশন মেজার করতে পারি এটা আমি বুঝাইতে পারছি। তো আজকের মতো এতটুকুই থাক, সামনের কোনো লেকচারে আমরা রিসার্চ রিলেটেড আরও মজার টপিকস আমরা ডিসকাস করব। ওকে, তো যদি আমাদের লেকচারটা সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন, এবং লেকচারটা যদি মনে হয় যে আপনাদের শেখা মানে লার্নিংয়ে খুবই সাহায্য করতেছে, ওকে, মানে জানার জন্য অথবা শেখার জন্য নতুন কিছু আমাদের লেকচারগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, থ্যাঙ্কস।